চন্দর, আর কতদূর পথ? জঙ্গল তো আর শেষই হচ্ছে না, কোনো বিপদ আসবে না তো? সর্দার, আমরা কি ঠিক পথে যাচ্ছি? দাসমশাই, আমাদের এখানেই থেমে যাওয়াটা মঙ্গল। অন্ধকারে পথের কোনো কিছুই তো ঠাউর করা যাচ্ছে না, একটা মানুষজনকেও তো দেখছি না। সর্দার, পালকি নামাও, এখানে তাবু ফেলো, আর বাইকদেরকে সতর্ক থাকতে বলো। এখানে জন্তু জানোয়ার, ডাকাতের দল, ঠ্যাঙ্গারের দল ওত পেতে থাকতে পারে, খুব সাবধান। আগে ছোট কথা, পালকি নামাও, পালকি নামাও, তোমরা সব পালকি নামাও। সর্দার, সর্দার, দেখে তো হাত বলে মনে হচ্ছে, দেখো তো। ওটা কি পাথর চাপা দেওয়া বলে মনে হচ্ছে না? এটা তো একটা সুড়ঙ্গ বলে মনে হচ্ছে। এই পথে কি মায়ের থানে যাওয়া যায়? মায়ের থানে যাওয়ার জন্য গোপন পথ কেন বাবা? জানি না মা, কেন এমন সুড়ঙ্গ পথ করা আছে তাও জানি না। সব রহস্য এখনই সমাধান হয়ে যাবে। সর্দার, লাঠিটা দাও। চন্দর, এসবের মধ্যে যাওয়ার দরকারটা কি? ছাড় তো বাপু। ফুল ঠাকুমা, ছাড়তে বললেই তো আর ছাড়া যায় না, কৌতূহলটুকু অন্তত মেটাতে দাও। বউ, তুই এমন তাকিয়ে কি দেখছিস? তোরও জানতে ইচ্ছে করছে ওখানে কি আছে? কোনো ধন রতন লোকানো নেই তো? শুনেছি ডাকাতরা নাকি ধন দৌলত সব পুঁতে রাখতো। হ্যাঁ রাখতো, কিন্তু তোরা চুপ কর তো বাপু। বাতাসে দিদি, একটু দুধ নিয়ে এসো তো। চন্দর, তুই উঠে আয়, উঠে আয়। উঠে এসো ঠাকুরপো, উঠে এসো।
শ্বাস নেব। রানী কি করছো রানী? রানী কি করছো রানী? এ মেয়ের বড় সাহস, চন্দর ফিরে এলো, দেখ কোথায় যাচ্ছে। অপরাধ গ্রহণ করো। রানী 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 উঠে এসো। রানী 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 উঠে এসো, উঠে এসো, সাবধানে। আমাদের আর এখানে থাকা উচিত নয়, চলুন আমরা এখন অন্যত্র যাই। রানী চলো। নলহাটিতে মার গলার নলি পড়েছিল। শোনা যায় যে মহামায়ার নাকি দুটি পোষা সাপ ছিল, তাদেরকে অনেকেই দেখেছে। আর ওই শ্বেত সর্প হলো মহামায়ারই রূপ। জয় মা। শুনলেন তো আপনি, এত জায়গায় এত কাণ্ড ঘটলো, সেই পায়েস ভরা বাটি থেকে শুরু করে সাদা সাপ দেখা পর্যন্ত। এরপরেও কি আপনার মনে হয় এই সবই শুধু পাথরের মূর্তি, এতে ভগবান নেই? রানী আমি তো তোমাকে আগেই বলেছি, দেখো এই এত দূরে এসে আমার একটা কথাই মনে হয়েছে, আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা যুক্তি দিয়ে বিচার করা যায় না। আগে তোমাদের বিশ্বাসকে অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দিতাম, এখন তা পারছি না। আমিও ভাবি, জানেন তো, রামমোহন রায়ের মতো এত বড় একজন মানুষ যা বলেছেন তা কি পুরোটাই মিছে কথা? কিন্তু আমি তার উত্তর পাইনি। রানী বহুদিন ধরে পথে পথে ঘুরছি, খুব শীঘ্রই যাত্রা শেষ করে বাড়ি ফিরব। ঘরের বাইরে আমার আর মন টিকছে না। আমারও। কি হলো রানী? দেখি কি হচ্ছে, দেখি। কিচ্ছুটি হয়নি আমার। দেখি না আমি কি হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে আমি। আরে বাবা, তোমার এই সংস্কার না সত্যি আমার ভালো লাগে। আমি দেখছি কি হচ্ছে। কি করছেন কি আপনি? বলছি আমার যে পাপ হচ্ছে, ছাড়ুন, ছাড়ুন আমাকে। এই দেখো কাটা ফুটেছিল। আমি তোমার জন্য কলকাতা থেকে একজোড়া জুতো কিনেছিলাম, পড়তে বলেছিলাম।
পড়োনি, পড়লেই কাঁটাটা ফুটতো না। চলো। কি হলো রানী? চলো। যেন সাক্ষাৎ মহামায়া তার ভৈরবকে নিয়ে চলেছে। দুজনের প্রতি এই যে টান, তা যেন অটুট থাকে। মা, মা গো, জয় মা। কত করে কইলুম চাটুর্য মশাই মেনে নিলেন না। এখন কি হবে? আচ্ছা অমন সত্যি কথা কি কাজ বলুন দেখি। আরে বাবা, হুজুরের সামনে গিয়ে আপনি বলতেন যে আপনার ভুল হয়েছে, নন্দখুরোর জমি দখল করেছেন, ব্যাস। কেন বলবো না মশাই, কেন বলবো? আপনারা তো সকলে জানেন জমিদার রামানন্দ রায় অন্যায়ভাবে জমি দখল করেছেন, আর সেই দোষটা উনি আমার ঘাড়ে চাপাতে চাইছেন। আমি যদি ওনার প্রস্তাব মেনে নিই তাহলে অন্যায়ের সঙ্গে আপোষ করা হবে না। এই চলো, চল। দাঁড়াও দাদা, কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের দাদাকে? সারা গাঁ জানে যে দাদার মতো সৎ আর ধার্মিক মানুষ গোটা অঞ্চলে নেই। তোমাদের সাহসকে বলিহারি খুঁড়ো, শেষে ঠাকুরের বিরুদ্ধে মিছে সাক্ষী দিলে তোমাদের ধ্বংস হইবে। এই দেখো, হুজুর বিচার করেছেন, তোমরা কে হে বাপু বলার? কলকাতায় নিয়ে যাব, অনেকখানি পথ, চলো। দাদা, বউঠান আসছেন। বাবা ক্ষুদিরাম, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি মুখ্য মানুষ, তোমার বিরুদ্ধে আমি কথা বলতে বাধ্য হয়েছি। এই খুড়ো, কান্না শুরু করেছো? হ্যাঁ, নিচে কথা কইছো এখন? আমাকে মাফ করে দেবেন নায়েব মশাই, বড় ভুল হয়ে গেছে। এতক্ষণ তো কিচ্ছুটি বলিনি, কিন্তু কচি বেটা আর অমন সাধ্যি স্ত্রী। খুড়ো, আপনি আর কোনো কথাই কইবেন না, আপনার বিপদ হবে। আমার বিশ্বাস রঘুবীর আমার চরম ক্ষতি হতে দেবেন না। মশাই, আপনি একটুখানি অপেক্ষা করুন, আমি একটিবার আমার পরিবারের সঙ্গে দেখা করে নিই। নিধি তুই যা, বউটানকে ধরে ধরে নিয়ে আয়। এতখানি পথ এর আগে তো কখনো চলেনি। যা বাবা। রাম, রাম বাবা, রাম বাবা, একটা কথা সব সময় মনে রেখো, জ্ঞান তো তোমার বাবা কোনোদিন কোনো অন্যায় করেননি। জানি তো বাবা। আর বাবা, তোমার মা, তোমার বোন, তাদের দায়িত্ব কিন্তু তোমার বাবা। হ্যাঁ, তাদের দায়িত্ব তোমার, তুমি দেখো তাদের। আমি রঘুবীরকে বলেছি আপনাকে বাঁচানোর জন্য তিনি কাউকে না কাউকে ঠিক পাঠাবে। চন্দ্রাবু, কেন কেন এমন দিন দেখতে হচ্ছে? কেন কইতে পারেন কেন?
কোনোকালে আপনি রঘুবীরের সেবা না করে মুখে জল দেননি। আমি কোনোকালে রঘুবীরের জন্য ভোগ না রেঁধে কোনো কাজ করিনি। তাহলে কেন এমন অবিচার? কেন? পাঁচজনে কি কইবে? আপনি দিন রাত যাদের হয়ে জমিদারের বিরুদ্ধে কথা কইতেন তারা আপনার এইভাবে বিশ্বাস ভাঙলো। কেমন বিচার? কেমন? আপনি যে কইতেন রঘুবীর নাকি সব সময় সঠিক পথ দেখান, তাহলে চন্দ্রবাবু, ঈশ্বরের পথ ঈশ্বরই নির্ধারণ করেন। তার উদ্দেশ্য নিয়ে কখনো কোনো সন্দেহ প্রকাশ করতে নেই। হয়তোবা দেখো গে, এর পেছনেও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। মা কেঁদো নে মা, রঘুবীর তো আছে, তিনি আমাদের ঠিক রক্ষা করবে। দেখো কেন মনে হচ্ছে রঘুবীর আমার ভাইয়ের মতন। মশাই, চলুন এবার রওনা হওয়া যাক। দেখাই যাক কপালে কি আছে। যদি কারাবাস থাকে তাহলে তাই হবে। সবই তো রঘুবীরের ইচ্ছে, সবই রঘুবীরের ইচ্ছে। আমরা দাদার সাথে যাচ্ছি, আপনি রামকে নিয়ে ঘরে যান। একটা সুবিচারের ব্যবস্থা তো করতেই হবে। সর্দার, এগিয়ে দেখো তো ওনারা কারা। যে আগে ছোট কথা, কে এই ব্রাহ্মণ? এমন উজ্জ্বল দীপ্ত চেহারা, তাকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে। ছোটকর্তা, উনি হলেন দেরে গাঁয়ের ক্ষুদিরাম চাটুর্যে, জমিদার রামানন্দ রায়ের পেজা। নালিশ আছে উনি নাকি জমি দখল করেছে, তাই মামলা হবে। এসব কি বলছো সর্দার? এমন যার চেহারা, তিনি জমি দখল করতে পারেন? এটা কি সম্ভব?